আজকে আমরা আলোচনা করতে চাই কোর ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা নিয়ে। আসো আমার কাছে বিস্তারিত প্রত্যেকটা জিনিস বলবো এবং প্রত্যেকটা টপিকস আমি যখনই বলবো তারপরে আমি জিজ্ঞেস করি কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন করে একদম জিনিসটা খুঁটিনাটি কমপ্লিট করে ফেলবা। একটা জিনিস পড়বা তো পড়বা, এমন ভাবে পড়বা যে এটা পড়ার পর আর কিছু যাতে বাকি না থাকে। এই টপিকসটা যাতে একেবারে এসএসসি পরীক্ষা হল পর্যন্ত, বায়োলজি পরীক্ষা পর্যন্ত মনে থাকে। বায়োলজি পরীক্ষা পরে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা। এসএসসি পরীক্ষার বায়োলজি পরীক্ষা পর্যন্ত প্রতিটা টপিকস মনে রাখবা। বায়োলজি পরীক্ষা দেওয়ার পরে সব ভুলে যাবা, সমস্যা নাই। প্লাজমা মেমব্রেন পড়াবো আজকে। প্লাজমা মেমব্রেন পড়ার পরে বই থেকে প্লাজমা মেমব্রেন পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিবা। একটা টপিকস পড়বা আর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবা। এমন ভাবে পড়বা যে ওই পৃষ্ঠা আর কোনোদিন তোমার চোখ দিয়ে দেখতে হবে না। আসো আমার কাছে, আমি আলোচনা করব কোর ঝিল্লি প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। আমি গত ক্লাসে বলেছিলাম উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে ঢুকলে যে স্তরটা পাওয়া যায় তাকে বলা হয় কোষ ঝিল্লি। গত ক্লাসে আমরা বলেছিলাম গাছের এই একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তিনটা অংশকে একত্রে প্রোটোপ্লাজম বলে। একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তিনটি অংশকে একত্রে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তিনটাকে একত্রে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তিনটাকে একত্রে প্রোটোপ্লাজম বলে। গত ক্লাসে আমরা শিখেছি প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমে তিনটা অংশ থাকে, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, তিনটা অংশ থাকে প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই তো কোষ ঝিল্লি। হ্যাঁ, আমি তো বুঝে ফেলেছি, প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই তো কোষ ঝিল্লি। আরে কত সহজ জিনিস। স্যার আমাকে বলেছে কোষ ঝিল্লি কি, আমি তো প্রোটোপ্লাজম শিখেছি যে প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই কোষ ঝিল্লি। ও খুব সুন্দর জিনিস, খুব সুন্দর স্যার। প্রোটোপ্লাজমের বাইরের স্তরটা কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজমের বাইরের স্তরটা কোষ ঝিল্লি। আমি কোষ ঝিল্লির ভিতরে ঢুকেছি, আমি কোষ ঝিল্লির ভিতরে ঢুকে দেখেছি ওরে বাবা এখানে লিপিড আর প্রোটিন আছে। কোষ ঝিল্লির ভিতরে আছে লিপিড আর প্রোটিন। কোষ ঝিল্লির ভিতরে আছে লিপিড আর প্রোটিন। তাহলে কোষ ঝিল্লি প্রধানত লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লি প্রধানত লিপিড দ্বারা এবং প্রোটিন দ্বারা গঠিত। আসো তো কোষ ঝিল্লিটাকে জুম করি, কোষ ঝিল্লিটাকে জুম করি, কোষ ঝিল্লিটাকে জুম করি, কোষ ঝিল্লিকে জুম করে ওরে বাবা এদিকে দুইটা স্তর, কোষ ঝিল্লিতে দেখে দুটি স্তর। কোষ ঝিল্লিকে জুম করে দেখতে পাচ্ছি ও দুই স্তর বিশিষ্ট। কোষ ঝিল্লিকে জুম করে দেখতে পাচ্ছি, সুন্দর তো, দুই স্তর বিশিষ্ট। কোষ ঝিল্লিটা দুই স্তর বিশিষ্ট। আমার কোষ ঝিল্লি দেখবা, এই যে আমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি টানলে হচ্ছে সংকুচিত প্রসারিত হতে পারছে। কোষ ঝিল্লিটা সংকুচিত, এই যে আমার কোষ ঝিল্লি দেখো সংকুচিত প্রসারিত হয়, এর মানে স্থিতিস্থাপক। টানলে আমার কাছে চলে আসে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়। টানলে আমার কাছে চলে আসে, ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়। ও এটা সংকুচিত প্রসারিত হতে পারে, বুঝছি। এটা তো স্থিতিস্থাপক পর্দা, বুঝছি। এটা তো স্থিতিস্থাপক পর্দা। তাহলে কোষ ঝিল্লি সম্পর্কে চারটা নৈমিত্তিক। কোষ ঝিল্লি সম্পর্কে চারটা নৈমিত্তিক। কোষ ঝিল্লি কোথায় থাকে? প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তর। কোষ ঝিল্লি কোথায় থাকে? প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তর। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। কোষ ঝিল্লি কি রকম? স্থিতিস্থাপক। কোষ ঝিল্লি কি রকম? স্থিতিস্থাপক। এরকম অংশকে এইটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা। কোষ ঝিল্লির আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা। বইয়ের বাইরে কিন্তু টেস্ট পেপারে আসে, প্লাজমা মেমব্রেন কাকে বলে। অনেকে হচ্ছে ঘাবড়ে যাও, প্লাজমা মেমব্রেন আবার কি জিনিস? প্লাজমা মেমব্রেন তো বইতে নাই। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লির আরেকটা নাম, শিখে রাখো। এই ধরনের হচ্ছে বিভ্রান্তিকর ওয়ার্ড ইউজ করলে তোমরা যাতে পরীক্ষায় দিতে পারো। তাহলে কোষ ঝিল্লির সংজ্ঞা বলছি। কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তর। এটা তো আমি গত ক্লাস থেকেই বললাম। প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি। দেখাই যাচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই হচ্ছে কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তর। কোষ ঝিল্লির ভিতরে আমি ঢুকে দেখেছি কোষ ঝিল্লির ভিতরে আছে লিপিড আর প্রোটিন। কোষ ঝিল্লিকে আমি জুম করেছি, জুম করে দেখা যাচ্ছে সুন্দর তো, দুই স্তর। এবং আমি আমার হাতের চামড়া টেনে দেখেছি ও এটা তো স্থিতিস্থাপক। এই বৈশিষ্ট্য চারটা থাকলে, বৈশিষ্ট্য চারটা কি? প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে থাকে, লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লির ভিতরে ঢুকে দেখেছি কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা। এই চারটা বৈশিষ্ট্য সাপোর্ট করলে তাকে বলা হয় কোষ ঝিল্লি, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দাটি থাকে তাকেই কোষ ঝিল্লি, প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষ ঝিল্লি দিয়ে আমি কোষ ঝিল্লিতে দেখছি, কোষ ঝিল্লি দেখছি আর দেখছি। এটা আবার কি? কোষ ঝিল্লিতে দেখি
ভাজ ভাজ হয়েছে, কোরচিল্লিতে দেখি ভাজ আছে, কোরচিল্লিতে দেখি ভাজ আছে। ও, কোরচিল্লিতে ভাজও থাকতে পারে। তাহলে কোরচিল্লির এই ভাজগুলোকে কি বলে? কোরচিল্লির এই ভাজগুলোকে বিজ্ঞানীরা বলেছে মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই। মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই, এক বচনে বলে মাইক্রোভিলাস, বহু বচনে বলে মাইক্রোভিলাই। কোরচিল্লির ভাজকে এক বচনে বলে মাইক্রোভিলাস আর বহু বচনে বলে মাইক্রোভিলাই। কোরচিল্লির ভাজকে এক বচনে বলে মাইক্রোভিলাস, বহু বচনে বলে মাইক্রোভিলাই। তাহলে আমি যদি একটা ভাজকে মার্কিং করি তাহলে মাইক্রোভিলাস লিখবো, আমি যদি একাধিক ভাজকে মার্কিং করি তাহলে মাইক্রোভিলাই লিখতে হবে। যদি একটা ভাজকে মার্কিং করি মাইক্রোভিলাস, যদি একাধিক ভাজকে মার্কিং করি মাইক্রোভিলাই। পরীক্ষায় কোশ্চেন এসেছে মাইক্রোভিলাস কাকে বলে, সবাই লিখবে কোরচিল্লির ভাজকে মাইক্রোভিলাস বলে। কিন্তু তুমি কি লিখবা? তুমি লিখবা কোরচিল্লির ভাজকে স্যার এক বচনে মাইক্রোভিলাস বলে। স্যার বলবে এই বাচ্চাই হচ্ছে আধুনিক বাচ্চা, ও ক্লিয়ার ভাবে হচ্ছে আমাকে বোঝাতে পেরেছে। কোরচিল্লির ভাজকে এক বচনে মাইক্রোভিলাস বলে। আর স্যার কোশ্চেন করেছে মাইক্রোভিলাই কাকে বলে, সবাই লিখবে কোরচিল্লির ভাজকে মাইক্রোভিলাই বলে। সবার থেকে তুমি কিভাবে আলাদা হবা? তুমি লিখবা স্যার কোরচিল্লির ভাজকে স্যার বহু বচনে মাইক্রোভিলাই বলে। স্যার খুশি, আমিও খুশি। তাহলে কোরচিল্লির ভাজকে এক বচনে মাইক্রোভিলাস বলে, কোরচিল্লির ভাজকে বহু বচনে মাইক্রোভিলাই বলে। এক বচনে মাইক্রোভিলাস, বহু বচনে মাইক্রোভিলাই। আসো তো কোরচিল্লির কাজ কি? কোরচিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা মানে কিছু পদার্থ চলাচল করতে পারে এখান দিয়ে। কোরচিল্লির মধ্যে দিয়ে পানি আর খনিজ লবণ চলাচল করতে পারে। আমি যখন গোসল করি, গোসল করার সময় আমার এই চামড়া দিয়ে দেহের ভিতরে পানি ঢুকতে পারে। আমি যখন গোসল করি তখন চামড়া দিয়ে পানি ঢুকতে পারে। তোমরা দেখবা শীতের দিন রুক্ষ শুষ্ক অবস্থায় স্কুল থেকে বাসায় গেলা, মনে হচ্ছে ত্বকগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। গোসল করো, ও ফ্রেশ, চামড়াগুলো হচ্ছে টাইট হয়েছিল এতক্ষণ, এখন তো সতেজ, ফ্রেশ। হ্যাঁ, এর মানে কি? এর মানে হচ্ছে কোষের ভিতরে পানি ঢুকেছে। এবং গরমের দিনে রোদে ঘেমে গিয়েছো, দেখবা ঘামের সাথে পানি আর খনিজ লবণ, হ্যাঁ ঘামের সাথে তো পানি আর খনিজ লবণ বের হচ্ছে। তাহলে অভিস্রবণের মাধ্যমে পানি খনিজ লবণ এগুলা বের হতে পারে, বাইরে বের হতে পারে, ভিতরে ঢুকতে পারে। তাহলে কোরচিল্লি একটা বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা হওয়ার কারণে এর ভেতর দিয়ে অভিস্রবণের মাধ্যমে পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা থাকে কোষ ঝিল্লি দ্বারা। তোমরা একটু দেখতে পারো, এখানে যদি আমি একটা কোষঝিল্লির চিত্র আঁকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখছে প্লাজমা মেমব্রেন। পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখছে প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা দেখতে পারি পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখে প্লাজমা মেমব্রেন। এই গেল হচ্ছে পাশাপাশি কোষকে আলাদা করে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে কথা বলছিলাম। প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে প্রথমত লিপিড প্রোটিন দ্বারা গঠিত দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলে। এখানে কোষঝিল্লির মধ্যে ভাঁজ থাকতে পারে, ভাঁজগুলোকে এক বচনে মাইক্রোভিলাস, বহু বচনে মাইক্রোভিলাই বলে। কোষঝিল্লি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মধ্যে পানি খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রিত হবে। কোষঝিল্লির পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখে। কোষঝিল্লির এখানে দুই স্তর এবং মাইক্রোভিলাসটা আমি দেখিয়েছি। এবং চিত্র আঁকার সময় আমরা দেখতে কোষের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে তাকে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বলা হয়। কোষের মাঝখানে ফাঁকা থাকতে পারে, তাদেরকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান। এখান দিয়ে বিভিন্ন রস আমাদের দেহের বাইরে নিঃসৃত হয়। আন্তঃকোষীয় ফাঁকা স্থান সম্পর্কে ডিটেইলস জানার দরকার নাই। আমাদের আলোচ্য বিষয় কোষঝিল্লি। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস বলে। আর কোষঝিল্লি দুই স্তর বিশিষ্ট লিপিড প্রোটিন দ্বারা গঠিত স্থিতিস্থাপক পর্দা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। রাফি মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছ না, আমার মনে হচ্ছে তোমার নেটে প্রবলেম, আমার নেটটা ক্লিয়ারই আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন চলে এসেছে। এখানে ফারিয়া ইসলাম কোশ্চেন করলো উদ্ভিদ কোষে তো ভাঁজ থাকে না, তাই কিনা? ফারিয়া ইসলামকে আমি জানাতে চাই যে ফারিয়া ইসলাম বলতে যাচ্ছে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে কিনা। সাধারণত উদ্ভিদ কোষে মাইক্রোভিলাস দেখা যায় না। ভালো একটা কোশ্চেন। কোশ্চেনের অ্যানসারটা ইন্টারে গেলে পেয়ে যেতা, শুধু কোশ্চেন করলা, ম্যাটটিকে বলতে হইলো, সময় নষ্ট হলো আমাদের। তারপরেও তুমি জানতে পারলা। ফারিয়া ইসলাম আমাকে বললো যে কোষঝিল্লিটা মানে এই মাইক্রোভিলাসটা প্রাণী কোষেই কি দেখা যায়? হ্যাঁ, মাইক্রোভিলাস সাধারণত প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে সাধারণত দেখা যায় না। এখন ফারদিন আহমেদ অমি কোশ্চেন করলো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা করছে কি কোষ প্রাচীর নাকি কোষঝিল্লি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরও পাশাপাশি কোষকে আলাদা করে, কোষঝিল্লিও পাশাপাশি
পাশাপাশি কোষকে আলাদা করে। ফারদিন আহমেদ আমি কোশ্চেন করলো যে প্রাণী কোষের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি পাশাপাশি কোষগুলোকে আলাদা করে কোষ ঝিল্লি, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কি পাশাপাশি কোষগুলোকে কোষ ঝিল্লি আলাদা করে না কোষ প্রাচীর? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোষ প্রাচীরও পাশাপাশি কোষকে আলাদা করে, কোষ ঝিল্লিও পাশাপাশি কোষকে আলাদা করে। উদ্ভিদ কোষে আলাদা করার বস্তু দুইটা, উদ্ভিদ কোষে আলাদা করার বস্তু দুইটা, প্রাণী কোষে আলাদা করার বস্তু একটা। তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। মোসলে আহমেদ কোশ্চেন করলো যে কোষ ঝিল্লির পুরোটাতেই কি ভাঁজ থাকে? কোষ ঝিল্লির পুরোটাতে ভাঁজ থাকে না, শুধুমাত্র ভাঁজযুক্ত কয়েকটা জায়গা থাকে। ঠিক আছে, আসলে কমেন্টস করে আমাকে জানাবেন। আজকের ক্লাসটা 10:30 পর্যন্ত চলবে। কারো যদি সমস্যা থাকে তাহলে চলে যেয়ে আবার কালকে দেখে নিতে পারবা বাকি অংশ। আজকের ক্লাস 10:30 পর্যন্ত চলবে। যদি কারো কষ্ট হয় তাহলে তোমরা চলে গেলে আবার পরবর্তীতে এসে রেকর্ড ভিডিও দেখে নিবা। আজকের ক্লাস 10:30 পর্যন্ত চলবে। কারো যদি কষ্ট হয় তাহলে চলে যাবা এবং পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে নিবা। আমরা এই চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি। অংশটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমাদেরকে আমার নতুন করে বলা লাগবে না যে মাইটোকন্ড্রিয়া শ্বসন বা শক্তি উৎপাদন করে। অলরেডি এসএসসি পরীক্ষার জন্য তোমরা খুব কাছে চলে এসেছে সময়, তোমরা এইসব কথাবার্তা সবই জানো। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়া শ্বসনে বা শক্তি উৎপাদনে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া শ্বসনে বা শক্তি উৎপাদনে সাহায্য করে। সুতরাং এইসব কথা আমার নতুন করে বলার প্রয়োজন নাই। সুতরাং সংজ্ঞাটা আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে দিয়ে দিবা যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শ্বসনে বা শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শ্বসনে বা শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া শব্দটা বহুবচন আর মাইটোকন্ড্রিয়ন শব্দটা একবচন। মাইটোকন্ড্রিয়া বহুবচন, মাইটোকন্ড্রিয়ন একবচন। মাইটোকন্ড্রিয়া বহুবচন, মাইটোকন্ড্রিয়ন একবচন। মাইটোকন্ড্রিয়ার গঠনে আমি 6টা পয়েন্ট দিয়েছি, এই 6টা পয়েন্ট দিতেই হবে। আমি 6টা পয়েন্ট দিয়েছি, এই 6টা পয়েন্ট দিতেই হবে। তারপরে তোমরা যদি এক্সট্রা পয়েন্ট দিতে চাও সেটা তোমাদের ইচ্ছা। আমি যে 6টা পয়েন্ট দিয়েছি মাইটোকন্ড্রিয়ার গঠন লেখার সময়, এই 6টা পয়েন্ট পরীক্ষায় দিতেই হবে। তারপর যদি এক্সট্রা পয়েন্ট দিতে চাও সেটা ভালো। পরীক্ষার হলে শুধুমাত্র মার্কিং গুলা করবা, ব্যাখ্যাগুলো লিখবা নিচে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে 6টা হেডিং এ আমরা ব্যাখ্যা করছি। প্রথমে মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাচ্ছি 2 স্তর বিশিষ্ট একটা আবরণ। মাইটোকন্ড্রিয়াতে বাইরে একটা স্তর কালো কালার করে দেখাচ্ছি এবং ভেতরে আরেকটা স্তর লাল কালার করে দেখাচ্ছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর, বাইরের স্তরকে বলে বাইরের মেমব্রেন বা আউটার মেমব্রেন, ভিতরের স্তরকে বলা হচ্ছে ভেতরের মেমব্রেন বা ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর, বাইরের স্তর ভেতরের স্তর। মাইটোকন্ড্রিয়ার এই আবরণটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। তাহলে প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণ দ্বারা আবৃত থাকে। 2 স্তরের ভিতরে আমি ঢুকে দেখেছি এই স্তর দুইটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। লিপিড প্লাস প্রোটিন ইজ ইকুয়াল টু লিপোপ্রোটিন। লিপিড প্লাস প্রোটিন ইজ ইকুয়াল টু লিপোপ্রোটিন। তাহলে প্রতিটি মাইটোকন্ড্রিয়া লিপিড ও প্রোটিন ইজুকাল টু লিপোপ্রোটিন নির্মিত 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া লিপিড প্লাস প্রোটিন ইজুকাল টু লিপোপ্রোটিন নির্মিত 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ঘেরা থাকে। বাইরের স্তরটা দেখতে পাচ্ছি আমি একদম একটা ভাঁজও নাই। বাইরের স্তরে আমি দেখতে পাচ্ছি একটা ভাঁজও নাই। তাহলে বাইরের স্তর বা বাইরের মেমব্রেনটা হচ্ছে মসৃণ বা ভাঁজবিহীন। বাইরের স্তর বা বাইরের মেমব্রেনটা হচ্ছে মসৃণ বা ভাঁজবিহীন। আর ভিতরের স্তরটা হচ্ছে অমসৃণ বা ভাঁজ যুক্ত। ভিতরের স্তরটা হচ্ছে অমসৃণ বা ভাঁজ যুক্ত। ভেতরের স্তরের এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ভিতরের স্তরের এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আছে। দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কি দেখা যায়? ক্রিস্টির গায়ে দেখা যায় বৃন্তযুক্ত গোলাকার বস্তু। গোলাকার বস্তু 2 ধরনের হতে পারে। গোলাকার বস্তু 2 ধরনের হতে পারে। এটা একটা গোলাকার বস্তু, এটা একটা গোলাকার বস্তু, এটাও একটা গোলাকার বস্তু। এই গোলাকার বস্তুটা হচ্ছে বৃন্তহীন গোলাকার বস্তু। বৃন্তহীন গোলাকার বস্তু মানে ডান্ডা ছাড়া গোলাকার বস্তুকে বলা হয় বৃন্তহীন গোলাকার বস্তু। ডান্ডা ছাড়া গোলাকার বস্তুকে বলা হয় বৃন্তহীন গোলাকার বস্তু। এটা বৃন্তহীন গোলাকার বস্তু। আর এই গোলাকার বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, এই গোলাকার বস্তুটা দেখতে পাচ্ছি আমরা বৃন্তযুক্ত বা ডান্ডাযুক্ত। তাহলে এটা হচ্ছে বৃন্তযুক্ত গোলাকার বস্তু। বৃন্তযুক্ত এই গোলাকার বস্তুকে বলা হয়
অক্সিজোম। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে ভাজ্য অংশকে বলে ক্রিস্টি, আর ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত গোলাকার বস্তু রয়েছে তাকে বলে অক্সিজোম। আমি অক্সিজোমের ভিতরে ঢুকেছিলাম, অক্সিজোমের ভিতরে ঢুকে আমি দেখি এখানে বিভিন্ন এনজাইমস রয়েছে। অক্সিজনের ভিতরে গোলাকার বস্তুর ভিতরে বিভিন্ন এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে জেলির মতো যে বস্তু রয়েছে, এই জেলির মতো রসকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা দিচ্ছি, মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। প্রথমে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা বললাম, যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শ্বসনে বা শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা দেখতে পাচ্ছি 6টা অংশ দিতেই হয়। বাইরের স্তরকে বলা হয় বাইরের মেমব্রেন বা আউটার মেমব্রেন, ভেতরের স্তরকে বলা হয় ভেতরের মেমব্রেন বা ইনার মেমব্রেন। বাইরের মেমব্রেন মসৃণ মানে ভাঁজবিহীন, ভেতরের মেমব্রেন ভাঁজযুক্ত বা অমসৃণ। মাইটোকন্ড্রিয়ার এই স্তর দুইটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। তাহলে প্রতিটি মাইটোকন্ড্রিয়া লিপিড প্রোটিন বা লিপোপ্রোটিন নির্মিত 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজ অংশকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার এই ভাঁজ অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কিছু বৃন্তযুক্ত গোলাকার বস্তু রয়েছে যাকে বলা হয় অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু জেলির মতো বস্তু থাকে যাকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে যাব। মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে যাব। আজকের ক্লাস 10:30 পর্যন্ত চলবে। কারো যদি কষ্ট লাগে তাহলে তোমরা চলে যাও এবং সকালে ঘুম থেকে উঠে রেকর্ড ভিডিওটা দেখে নিও। আর যাদের কোনো কষ্ট নাই তারা আমার সাথে থাকো এবং লাইভ ক্লাসটা শেষ করে যাও। আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি নেক্সট টপিকে গেলাম। লেখা শেষ হলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের মাইটোকন্ড্রিয়া অংশটা শেষ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। তোমাদের অনলাইন ক্লাসের এই একটা বেনিফিট হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস ডিটেইলস বলার সুযোগ পাচ্ছি, কিন্তু যদি এটা রেগুলার অফলাইন ক্লাস হতো তাহলে আমি এত ডিটেইলসে বিস্তারিতভাবে বলার সুযোগ হতো না। এতে তোমাদের একটা উপকার আছে যে তোমরা একটু লিখলা, কথাগুলো শুনলা, তোমাদের অনেকটা পড়া হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমেই। কিন্তু যদি এটা অফলাইন ক্লাস হতো তাহলে এই এতটুকু পড়া আমি খুব দ্রুত বলতাম, যেটা মাথায় ক্যাচ করতে একটু কষ্ট হতো। তাই অনলাইন ক্লাসের একটা উপকারিতা হচ্ছে মনে চাইলে আমরা একটু বেশি ক্লাস দিচ্ছি, যার কষ্ট হয় পরে দেখে নিচ্ছ। এতে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে জানতে পারছি। অনলাইন ক্লাসের একটা উপকারিতা আমরা পেয়েছি, এজন্য তোমরা মন খারাপ না করে ধৈর্য ধরে ক্লাসগুলা লক্ষ্য করো, উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে মাইটোকন্ড্রিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা বলেছি, মাইটোকন্ড্রিয়ার গঠন বলেছি। এবার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে বিজ্ঞানী বেন্ডা 1898 সালে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে বিজ্ঞানী বেন্ডা 1898 সালে। নৈবিত্তিকের জন্য কাজে লাগবে। মাইটোকন্ড্রিয়ার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। ঘতে আসতে দেখছি আমি মাইটোকন্ড্রিয়ার কাজটা, এই কাজটা আমি দেখেছি খ নাম্বারে আসে, গ নাম্বারে আসে, ঘ নাম্বারে আসে। কি আসে? মাইটোকন্ড্রিয়ার কাজ বা গুরুত্ব লেখো। কি আসে? মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয়। কি আসে? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই হচ্ছে শ্বসনে সাহায্য করা বা শক্তি উৎপাদনে সাহায্য করা। মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে শ্বসন কার্যে বা শক্তি উৎপাদনে সাহায্য করা। আমরা সবাই জানি শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন মাইটোকন্ড্রিয়ার এই যে 4টা ধাপ, শ্বসনের যে 4টা ধাপ, এই 4টা ধাপের মাধ্যমে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। শ্বসনের 4টা ধাপের মাধ্যমে 38 অণু এটিপি উৎপন্ন হয়, যেখানে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় 8টা এটিপি, অ্যাসিটাইল কোয়েতে উৎপন্ন হয় 6টা এটিপি, ক্রেবস চক্রে উৎপন্ন হয় 24টা এটিপি। 24 আর 6 হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38। ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই এটিপি উৎপাদনে সাহায্য করে। তাহলে সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। শ্বসনের ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। গ্লাইকোলাইসিসে 8টা এটিপি, অ্যাসিটাইল কোয়েতে 6টা এটিপি, ক্রেবস চক্রে 24টা এটিপি, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এই এটিপি উৎপাদনের সহায়তা রয়েছে। এখন গ্লাইকোলাইসিস প্রথম ধাপে কোন বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে, মানে গ্লাইকোলাইসিস পুরাটাই ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস পুরাটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস পুরাটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তাহলে এটা বাদ। কিন্তু 2 নাম্বার ধাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। দ্বিতীয় ধাপে অ্যাসিটাইল কোয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে
দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে এবং 3 নাম্বার ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কেন চারটা ধাপের মধ্যে ক্রেবস চক্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন এই সবগুলোর মধ্যে ক্রেবস চক্র বেশি গুরুত্ব দিচ্ছে? কারণ ক্রেবস চক্র 24 অণু এটিপি উৎপাদন করে, সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন করে ক্রেবস চক্র। একটা স্কুলে সবগুলা ছেলেই মণিপুর স্কুলে সবগুলা ছেলেই এসএসসি পরীক্ষায় দেখা গেল 80-র উপরে পেয়েছে বায়োলজি। মণিপুর স্কুলে সবগুলা ছেলেই 80-র উপরে পেয়েছে, কিন্তু স্কুল দেখতে পাচ্ছে একটা ছেলে বায়োলজিতে 99 বা আরেকটা ছেলে বায়োলজিতে 100 পেয়েছে। তাহলে স্যার কি বলবে যে এই ছেলেগুলা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই ছেলেগুলা শুধু 80 পায়নি, সে সাফল্যের সর্বোচ্চ শিখরে গিয়েছে, ও 99, 100 বা 98, 97 মার্কস পেয়েছে। তাহলে স্যার বলবে সবাই ভালো, সবাই শক্তি উৎপাদন করেছে, সবাই 80-র উপরে পেয়েছে, কিন্তু এই ছেলে দুইটা গুরুত্বপূর্ণ আমার জন্য, কারণ এই ছেলে দুইটা একদম 95-এর উপরে মার্কস পেয়েছে। সবাত শ্বসনের এই চারটা ধাপই লাগবে, চারটা ধাপই গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রেবস চক্র, কারণ এই বেটা সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করে। তুমি যদি চতুর্থ অধ্যায় খুলো তাহলে দেখবা অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় ঘটে লেখা নাই। তুমি চতুর্থ অধ্যায়ে ঢুকলে দেখতে পাবা অ্যাসিটাইল কোয়ে ঘটে সাইটোপ্লাজম। তুমি যদি চতুর্থ অধ্যায় খুলো তাহলে দেখতে পাবা অ্যাসিটাইল কোয়ে ঘটে সাইটোপ্লাজম। কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে কেন বলছি অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় ঘটে? এখন যদি অ্যাসিটাইল কোয়ে নিয়ে ডিটেইলস কথা আমি বলতে চাই তোমাকে, তাহলে বলতে হবে অ্যাসিটাইল কোয়ে প্রথম দিকে ঘটে সাইটোপ্লাজমে, শেষ দিকে ঘটে মাইটোকন্ড্রিয়ায়। অ্যাসিটাইল কোয়ে ধাপটা প্রথম দিকে ঘটে সাইটোপ্লাজমে, শেষ দিকে ঘটে মাইটোকন্ড্রিয়ায়। মানে অ্যাসিটাইল কোয়ে ধাপটা সাইটোপ্লাজমেও ঘটে, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আমি এখন মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বলছি, তাহলে মাইটোকন্ড্রিয়ায় ঘটে এটা বলবো না। আমি মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বলছি, তাহলে মাইটোকন্ড্রিয়ার যত কিছু মাইটোকন্ড্রিয়ায় হয় সেগুলো আমি হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়ায়ও হয়, কিন্তু অ্যাসিটাইল কোয়ে যেহেতু মাইটোকন্ড্রিয়ায় হয় তাহলে গুরুত্বের মধ্যে আমরা ঢুকাই দিব। আমাদের বই তাই করেছে। চতুর্থ অধ্যায়ে বেসিক্যালি যদি আসে যে অ্যাসিটাইল কোয়ে কোথায় ঘটে, তাহলে বলবো অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজমে ঘটে অ্যাকর্ডিং টু চতুর্থ অধ্যায়। তোমরা চতুর্থ অধ্যায় খুললেই দেখতে পাবে অ্যাসিটাইল কোয়েটা ঘটে সাইটোপ্লাজম। কিন্তু আমরা এটাও দেখেছি অ্যাসিটাইল কোয়ে প্রথমে সাইটোপ্লাজমে ঘটলেও শেষ দিকে মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাই মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বলার সময় অ্যাসিটাইল কোয়েকে মাইটোকন্ড্রিয়ায় ঢুকাই দিব। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ায় শ্বসন বা শক্তি উৎপাদন হয়। শ্বসনের যে চারটা ধাপ রয়েছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস কোনোদিন মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, ওটা বাদ, ওটা সাইটোপ্লাজমে ঘটে। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র, এদের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ইলেকট্রন প্রবাহ তন্ত্রের বিক্রিয়াও মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। কেন ক্রেবস চক্র বেশি গুরুত্বপূর্ণ? কারণ ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেবস চক্র ঘটার জন্য সকল এনজাইম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনজাইম এই সকল এনজাইমগুলো ক্রেবস চক্র ঘটানোর জন্য লাগে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যত এনজাইম রয়েছে সবগুলো ক্রেবস চক্র ঘটানোর জন্য হেল্পফুল। ক্রেবস চক্র ঘটার জন্য মাইটোকন্ড্রিয়াই লাগবে, কারণ ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়। সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী ধাপ ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া ছাড়া কোনোদিন সম্ভব নয়, কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ক্রেবস চক্র ঘটার এনজাইম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ক্রেবস চক্র ঘটার এনজাইম রয়েছে, তাই ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়। তোমার একটা গুরুত্বপূর্ণ ঔষধ দরকার, যে ঔষধটা তোমার আশেপাশে। করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে এসেছে মণিপুরে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, বাংলাদেশে চলে এসেছে। তোমার নিচে যে ফার্মাসি আছে সেই ফার্মাসিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়। করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে শুধুমাত্র লাজ ফার্মা। করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে লাজ ফার্মাতে। লাজ ফার্মা একটা বাংলাদেশের রিনাউন্ড ফার্মাসি, যেখানে হচ্ছে মানে অনেক ভালো ভালো ঔষধগুলো পাওয়া যায়, বিশ্বের নামি দামি ভ্যাকসিন গুলো সেখানে পাওয়া যায়। লাজ ফার্মাতে শুধু করোনা ভাইরাসের ভ্যাকসিন বিক্রি হচ্ছে। তাহলে তুমি কি বলবা যে লাজ ফার্মা ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্ভব নয়, কারণ করোনা ভাইরাসের ভ্যাকসিন গুলো শুধু লাজ ফার্মাই কিনে আনতে পেরেছে। লাজ ফার্মা ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। আর আমি বলছি ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়, কারণ ক্রেবস চক্রের ভ্যাকসিন মানে ক্রেবস চক্রের এনজাইম সব মাইটোকন্ড্রিয়ায় আছে। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়, কারণ ক্রেবস চক্রের ভ্যাকসিন মানে ক্রেবস চক্রের এনজাইম সব মাইটোকন্ড্রিয়ায় আছে। মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এই যে শক্তি উৎপাদন হয়, সেই শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে। এই যে আমি কথা বলছি, আমি চিৎকার করছি, আমার এই শক্তি কে দিয়েছে? আমার এই শক্তি আমাকে তৈরি করে দিয়েছে মাইটোকন্ড্রিয়া। এই যে তোমরা আমার কথা শুনছো, তোমরা হাত দিয়ে লিখছো, তোমরা চোখ দিয়ে দেখছো, তোমরা এই শক্তি
কোত্থেকে বেরোছো? তোমাদের এই শক্তি দিয়েছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে। কোষের সকল শক্তি যদি মাইটোকন্ড্রিয়াই তৈরি করে দেয়, তাহলে ওই তো আমার শক্তি উৎপাদনের মেইন ফ্যাক্টরি। কোষের শক্তি উৎপাদনের ফ্যাক্টরি এই মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস অফ আওয়ার সেল। মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি উৎপাদনের মেইন সেন্টার। আলোচনা করছিলাম মাইটোকন্ড্রিয়া নিয়ে। আবিষ্কার করেছে বিজ্ঞানী বেন্ডা 1898 সালে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় তার অ্যান্সার দিচ্ছি, মনোযোগ দিতে হবে। মাইটোকন্ড্রিয়া জীবের শ্বসন কার্যে সাহায্য করে বা শক্তি উৎপাদন সাহায্য করে। শ্বসন বা শক্তি উৎপাদনে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন প্রক্রিয়া ধাপ 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহন। সবজ শ্বসনে মোট 38টা এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে গ্লাইকোলাইসিসে তৈরি হয় 8টা এটিপি, অ্যাসিটাইল কোয়েতে তৈরি হয় 6টা এটিপি, ক্রেবস চক্রে তৈরি হয় 24টা এটিপি। প্রথম ধাপ এই গ্লাইকোলাইসিসের কোনো বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটবে না। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তৃতীয় ধাপ ক্রেবস চক্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ হচ্ছে এখানে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। এই দুইটা বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে অ্যাসিটাইল কোয়ে দ্বিতীয় ধাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এমনকি ইলেকট্রন প্রবাহতন্ত্রের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ক্রেবস চক্রে ঘটার জন্য যত এনজাইম দরকার সকল এনজাইম মাইটোকন্ড্রিয়ার ভিতরে রয়েছে। তাই মাইটোকন্ড্রিয়া ছাড়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র ঘটা সম্ভব নয়। মাইটোকন্ড্রিয়ার উৎপাদিত এই শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অবস্থান নিয়ে কথা বলতে চাই। কিছু ব্যতিক্রম ছাড়া উদ্ভিদ প্রাণী সবারই শক্তি দরকার। উদ্ভিদ প্রাণী সবারই শক্তি দরকার। উদ্ভিদ প্রাণী সবারই মাইটোকন্ড্রিয়া রয়েছে। আদি কোষে বা প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া নেই। আমরা জানি আদি কোষে শুধুমাত্র একটা অঙ্গাণু রয়েছে, রাইবোজোম। আদি কোষে একটাই অঙ্গাণু রয়েছে, রাইবোজোম। তাই আদি কোষে মাইটোকন্ড্রিয়া নাই। প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। সকল প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকলেও দুই একটা প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যাচ্ছে না। দুই একটা প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস ইত্যাদি প্রোটোজোয়া জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। সকল প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকলেও কিছু প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস এরকম প্রোটোজোয়া জীবগুলোতে, এইরকম ক্ষুদ্র প্রোটোজোয়া বা সুকেন্দ্রিক জীবগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে বিবর্তনের বিজ্ঞানীরা ধারণা করছে মাইটোকন্ড্রিয়া আদি কোষে নাই, কিছু বাচ্চা প্রকৃত কোষেও মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে মাইটোকন্ড্রিয়া এক সময় সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টি হয়ে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকলো প্রকৃত কোষে। তাহলে এক সময় এই পৃথিবীর কোন কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। এক সময় এই পৃথিবীর কোন কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। এক সময় এই পৃথিবীর কোন কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। এক সময় এই পৃথিবীর কোন কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। আদি কোষে মাইটোকন্ড্রিয়া নাই, কিছু প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে হঠাৎ করে জীবের শক্তি উৎপাদনের জন্য এক সময় প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে এবং স্থায়ী অঙ্গাণু হিসেবে এখন পর্যন্ত মাইটোকন্ড্রিয়া আছে। আমাদের বইতে বিবর্তনের ইতিহাসটা এমন ভাবে লেখা যে আদি কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না এবং এক সময় সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল মানে এক সময় সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছিল। ঢুকে পড়া তো মানে এমন তো না যে বাইরে থেকে লাফ দিয়ে ঢুকেছে। ঢুকে পড়া মানে তো এমন না যে বাইরে থেকে লাফ দিয়ে সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া ঢুকেছে। এটা একটা রূপক কথা, এটা একটা রূপক অর্থে ভাষাটা ব্যবহার করা হয়েছে যে সুকেন্দ্রিক কোষে প্রথম দিকে মাইটোকন্ড্রিয়া ছিল না, প্রকৃত কোষে প্রথম দিকে মাইটোকন্ড্রিয়া ছিল না। এক সময় প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল বা প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছিল। তারপর থেকে প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া স্থায়ী বাসিন্দা হিসেবে আছে বা স্থায়ী অঙ্গাণু হিসেবে এখন পর্যন্ত আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সবারই থাকে কিছু ব্যতিক্রম ছাড়া। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু ক্ষুদ্র প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস এদের মাইটোকন্ড্রিয়া নাই। বাকি সব প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া আছে। বিজ্ঞানীরা ধারণা করছে আদি কোষে ছিল না, ক্ষুদ্র কিছু প্রকৃত কোষেও ছিল না। তাহলে হয়তো এক সময় প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে, তারপর থেকে স্থায়ী অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে এক সময় প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। বিজ্ঞানীদের ধারণা যে এই পৃথিবীতে কখনো মাইটোকন্ড্রিয়া ছিল না। এক সময় প্রয়োজনের তাগিদে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছিল প্রকৃত কোষে, তারপর থেকে স্থায়ী হিসেবে আছে এখন পর্যন্ত। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করতে চাই। আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা প্লাস্টিড নিয়ে আলোচনা করব। মোসলে আহমেদ কোশ্চেন করলো বায়োলজি বই সহ সকল সায়েন্সের বইতে বিবর্তনকে প্রমোট করা হয় কেন?
এখানে কিছু বিতর্কিত কথা আমার বলতেই হয় যে বায়োলজি বই এবং বিশ্বের সকল বই, বিশ্বটাকে এখন কন্ট্রোল করছে কিছু নাস্তিক গোষ্ঠী, বিশ্বকে এখন কন্ট্রোল করছে কিছু নাস্তিক গোষ্ঠী। যেমন এই নাস্তিক গোষ্ঠীগুলা বিবর্তনকে প্রমোট করে। এখন কিছু কথা বলতেই হয়, যেমন যারা ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক, তাদের কিছু গোষ্ঠী বর্তমান ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে এবং তারা বিশ্বের সবচেয়ে বড় লোক। আমি নাম বলতে চাই না, বিশ্বের নাম করা কিছু খেলোয়াড়, নাম করা কিছু ফুটবলার, নাম করা কিছু ক্রিকেটার, বিশ্বের নাম করা সর্বোচ্চ ধনীদের মধ্যে কয়েকজন, আমি নাম বলতে চাই না, তারা নাস্তিকতা প্রমোট করে এবং তারা নাস্তিক হয়ে এই বিশ্বকে কন্ট্রোল করছে। তোমাদের বিবর্তনের ইতিহাসের সর্বোচ্চ বিজ্ঞানী ডারউইনের নাম শুনেছো, উনি একজন নাস্তিক ছিলেন। ওনারা নাস্তিকতা প্রমোট করে এবং বিবর্তনকে আমাদের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে ধর্মকে আমাদের কাছ থেকে দূরে সরানোর একটা প্রবল চেষ্টা চলতেছে বিশ্বব্যাপী। একটা সাধারণ ইতিহাস, যেহেতু কোশ্চেনটা আসলো আমি বলে দেই যে সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল, তাহলে এই ট্রাইকোমোনাস মনোসার্কোমোনয়েডসে কেন এখন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হলো না? সুকেন্দ্রিক কোষে একসময় যদি মাইটোকন্ড্রিয়া ঢুকেই যায়, তাহলে আদি কোষে কেন এখনো মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে না? ব্যাকটেরিয়া কেন উন্নত হয়ে প্রকৃত কোষ হয়ে গেল না? এইসব প্রশ্নের উত্তর বিবর্তন দিতে পারে না। বিবর্তন বিজ্ঞানীরা শুধু একটা তত্ত্ব, মানে হচ্ছে মনে চাইলো একটা কথা বলে দিল। বিবর্তন বিজ্ঞানীদের কোনো প্রমাণ নাই। বিবর্তন বিজ্ঞানীদের ম্যাক্সিমাম কথাই হচ্ছে শুধু মন গড়া কথা। এইসব কথা হচ্ছে পাগলের কথা, যেটা বইতে প্রমোট করা উচিত না। কিন্তু বই প্রমোট করছে, বর্তমান বিশ্বকে কন্ট্রোল করছে, বর্তমান সায়েন্স কন্ট্রোল করছে কিছু নাস্তিক। তারা হচ্ছে এগুলাকে মানুষের ধর্ম বিশ্বাস নষ্ট করে দিতে যাচ্ছে। তারা শয়তানের পূজা করে, তাদের সম্পর্কে আমার বলার কিছু নাই। ফারদিন আহমেদ আমি কোশ্চেন করলো যে মাইটোকন্ড্রিয়া যে শক্তি দেয় সেই শক্তি মাইটোকন্ড্রিয়া পায় কোত্থেকে? বলদের মতো কোশ্চেন করেছে ফারদিন আহমেদ, আমি বলদের মতো কোশ্চেন করেছে। মাইটোকন্ড্রিয়া যে শক্তি দেয় সেই শক্তি মাইটোকন্ড্রিয়া পায় কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়া শক্তি দেয় সেই শক্তি সে তো কারো কাছ থেকে নিয়ে শক্তি দেয় না। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তারপর কোষের মধ্যে ছড়িয়ে দেয়। তোমার কোশ্চেনটা হতে পারতো যে মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করবে, এই কাজের জন্য মাইটোকন্ড্রিয়ার কি কোনো শক্তি লাগে না? তোমার কোশ্চেন হতে পারতো মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করে তার জন্য কি মাইটোকন্ড্রিয়ার নিজের কোনো শক্তি লাগে না? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার নিজের শক্তি লাগে, মাইটোকন্ড্রিয়ার নিজের শক্তি লাগে। সেই মাইটোকন্ড্রিয়ার শক্তিটা পেলো কোত্থেকে? মাইটোকন্ড্রিয়ার শক্তি পেলো হচ্ছে কোষের এই মাইটোকন্ড্রিয়া, প্রথম যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া যে শক্তিটা উৎপাদন করেছিল সেই শক্তি দিয়ে কোষগুলো চলতেছে। মাইটোকন্ড্রিয়া প্রথমে যে শক্তিটা উৎপাদন করেছিল, তারপর থেকে প্রতিটা মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের জন্য কিছু কাজ মাইটোকন্ড্রিয়ার এনজাইমগুলো শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার এনজাইমগুলো শক্তি উৎপাদন করে, মাইটোকন্ড্রিয়ার নিজের হচ্ছে শক্তি ফার্স্ট থেকে লাগে না। সে এনজাইম দিয়ে শক্তি উৎপাদন করে, সেই শক্তি দিয়ে তার কাজগুলো আরো ত্বরান্বিত হয়। প্রথমে শক্তি উৎপাদন করতে তার নিজস্ব শক্তি লাগে না, প্রথমে শক্তি উৎপাদন করতে তার লাগে এনজাইম। মাইটোকন্ড্রিয়ার প্রথম শক্তি উৎপাদন করতে কোনো শক্তি লাগে না, তার লাগে এনজাইম। সেই এনজাইমগুলো তার ভিতরে তৈরি করে, অক্সিজেনের ভিতরে থাকে। আব্দুর রহমান গাজী কোশ্চেন করলো, যখন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না তখন তারা শক্তি উৎপাদন করতো কিভাবে? আব্দুর রহমান গাজী একটা কোশ্চেন করলো, যখন জীব কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না তখন শক্তি উৎপাদন করতো কিভাবে? এখানে একটা প্রশ্ন হতে পারে যে ব্যাকটেরিয়া কি শক্তি উৎপাদন করে না? ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন, ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নাই, ব্যাকটেরিয়া তো শক্তি উৎপাদন দরকার, কারণ ব্যাকটেরিয়া আমাদের কোষের মধ্যে রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করতে গেলে শক্তি লাগবে। ব্যাকটেরিয়া কি শক্তি উৎপাদন করে না? ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন করে। ব্যাকটেরিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই ঠিকই, বা হচ্ছে যাদের দেহে মাইটোকন্ড্রিয়া নাই তাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের এনজাইমগুলো তাদের দেহে আছে। তাদের মাইটোকন্ড্রিয়া নামে কোনো অঙ্গাণু নাই, কিন্তু শক্তি উৎপাদনের এনজাইমগুলো রয়েছে, সেগুলো দিয়ে তারা শক্তি উৎপাদন করতে পারে। অমি কোশ্চেন করলো, আমাদের বইতে অক্সিজেন যেটা দেওয়া বৃন্তহীন, আমাদের বইতে অক্সিজেনের চিত্রটা ভুল দেওয়া আছে, আমাদের বইতে অক্সিজেনের চিত্র ভুল দেওয়া আছে। অক্সিজেন বৃন্তহীন হতে পারে না, বৃন্তহীন হতে পারে, অক্সিজেন বৃন্তহীন হতে পারে, কিন্তু বৃন্তহীন অক্সিজেনের পরিমাণ খুবই কম। বৃন্তহীন অক্সিজেনের পরিমাণ খুবই কম, অক্সিজেন বৃন্তহীন এটা দেওয়াটা উচিত না। অক্সিজেন বৃন্তহীন হতে পারে, অক্সিজেন বৃন্তহীন হতে পারে, কিন্তু অক্সিজেন বৃন্তহীন দেওয়া উচিত নয়। অক্সিজেন বৃন্তহীন হতে পারে, কিন্তু অক্সিজেন বৃন্তহীন দেওয়া উচিত নয়। আমাদের বইতে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে আসলে সঠিক বলা উচিত নয়। অক্সিজেন বৃন্তযুক্ত দেওয়াটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। মুসলিম আহমেদ কোশ্চেন করলো, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যে কি কিছু থাকে? আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝখানে কিছু থাকে না, থাকে কিছু প্রোটিন থাকতে পারে। মুসলিম আহমেদ কোশ্চেন করলো, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝখানে কি থাকে? কিছু প্রোটিন থাকতে পারে। ফারাদুল বাবা আমিন, তাহলে আজকে এতটুকুই থাক। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের শীটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব পিডিএফ ফাইল হিসেবে। তোমরা চাইলে কম্পিউটারে রেখে মোবাইলে রেখে পড়তে পারো, অথবা কেউ যদি চাও প্রিন্ট করেও পড়তে পারো।
তাহলে আজকের মতো এতটুকুই থাকবে আমাদের ক্লাস। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।